ছি মোহনলাল, তোকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, তোকে নিজের বাড়ির একজন সদস্যের মতো মনে করেছিলাম, আর তুই আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি। বাবু, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি আমি চুরি করিনি। আমি জানি না এই গয়না এখানে কিভাবে এলো। তুমি যখন চুরি করনি, তাহলে গয়নাগুলো কি নিজেরাই হেঁটে হেঁটে এখানে চলে এসেছে? চোরের আবার এত বড় গলা! অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে মোহনলাল নামে এক গরিব কৃষক বাস করত। নিজের বলতে সামান্য একটু জমি ছিল তার। সেই জমিতে চাষ করেই কোনো রকমে স্ত্রী গিন্নিকে নিয়ে সংসার চালাতো সে। কই গো গিন্নি, দুটো খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। খেতে দেব কি গো? হাঁড়িতে যে দুটো দানাও নেই, কি দিয়ে তোমাকে খেতে দেব? আর এভাবে চললে আলাদের সংসার কিভাবে চলবে? কিন্তু আমিও আর কি করব গিন্নি, আমি তো চেষ্টা করছি। তুমি একদম চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবই। কি ব্যবস্থা করবে? কয়েকদিন ধরেই তো দেখছি খালি হাতে বাড়ি ফিরছ। স্ত্রীকে সাহস দেওয়ার চেষ্টা করলেও নিজের বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছিল মোহনলালের। কিছু না খেয়েই কাজের সন্ধানে বেরিয়ে পড়ল মোহনলাল। গ্রামের এই বাড়ি থেকে ও বাড়ি, এক দোকান থেকে আর এক দোকান, যেখানে শুনল কাজ পাওয়া যেতে পারে সেখানেই ছুটে গেল। মোহন, এখন তো আমাদেরই কাজ নেই, তোমাকে কাজ দেব কি করে? কিন্তু কোথাও কাজ মিলল না। সারা দিন ঘুরেও একটা কাজের ব্যবস্থা হলো না। অবশেষে ক্লান্ত শরীরে গ্রামের রাস্তার পাশে একটি গাছের নিচে বসে পড়ল মোহনলাল। কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল সে। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়তে লাগল। মনে হয় আর কোনো কাজই পাবো না। এদিকে গিন্নিও সারাদিন না খেয়ে আছে। আর আমি কেমন অভাগা স্বামী যে নিজের স্ত্রীর জন্য দুবেলা দুমুঠো ভাতও জোগাড় করতে পারি না। হে ভগবান, আমি কি করব? আর কতদিন এভাবে চলবে? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। জমিদার বাবুর বাড়িতে তো প্রায়ই কাজের লোক লাগে। একবার সেখানে গিয়ে দেখি, কাজ ছোট হোক বা বড়, আমার এখন শুধু একটা কাজ দরকার। মোহনলাল সোজা চলে গেল জমিদার বাবুর বাড়িতে। জমিদার বাবু, আপনার বাড়িতে কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে? আমার খুব কাজের দরকার। যে কাজ দেবেন আমি মন দিয়ে করে দেব। আরে মোহন, কাজের লোক তো আমার দরকার, তবে একটা কথা আছে, বেতন কিন্তু খুব বেশি দিতে পারবো না, খুব সামান্য মজুরি দেব। তাতে যদি রাজি থাকিস তাহলে কাল থেকেই কাজে চলে আয়। জি মালিক, আপনি যত মজুরি দেবেন আমি তাতেই রাজি। আমার শুধু একটা কাজের প্রয়োজন। ঠিক আছে, কাল সকাল থেকে কাজে চলে আয়। জি মালিক, অনেক ধন্যবাদ। পরদিন ভোর থেকে জমিদারের বাড়িতে কাজ শুরু করল মোহনলাল। সকাল থেকে রাত পর্যন্ত সে মন দিয়ে কাজ করত। জমিদারের জমির কাজ, বাড়ির কাজ, গরুর দেখাশোনা, যে কাজই দেওয়া হতো কোনো অভিযোগ ছাড়াই করে দিত সে। দিন যেতে লাগল। মোহনলালের পরিশ্রম দেখে জমিদারও খুশি হতে লাগলেন। ধীরে ধীরে তাদের মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি হল। জমিদার তাকে শুধু কর্মচারী হিসেবে নয়, বাড়ির একজন আপন মানুষের মতো দেখতে শুরু করলেন। কিন্তু একজন মানুষ এই বিষয়টা একেবারেই ভালো চোখে দেখছিল না। সে ছিল জমিদারের বন্ধু মদন। ঈর্ষায় মদনের বুক চলতে লাগল। সে মনে মনে একটা ষড়যন্ত্রের পরিকল্পনা করতে শুরু করল। বেটা মোহনলাল, দেখছি দিন দিন জমিদারের প্রিয় পাত্র হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন জমিদার আমাকে ভুলেই যাবে। না, এটা আমি কিছুতেই হতে দেব না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আরে জমিদার বাবু, কেমন আছো? অনেকদিন পর এলাম। আরে বন্ধু মদন, তুই এসেছিস, ভালো করেছিস। এতদিন কোথায় ছিলি?
এই তো নানা কাজে ব্যস্ত ছিলাম। মদন সেদিন বন্ধুর সঙ্গে গল্প করার পাশাপাশি খুব ভালো করে লক্ষ্য করতে লাগল জমিদারের বাড়ির সবকিছু। বিশেষ করে জমিদারের স্ত্রী কমলা কোথায় তার সোনার গয়নাগুলো রাখেন সেটাই ছিল তার নজরে। রাত গভীর হলে মদন চুপি চুপি জমিদারের বাড়িতে ঢুকে কমলার গয়না চুরি করে নিল। তারপর রাতের অন্ধকারে সেই গয়না নিয়ে গেল মোহনলালের বাড়িতে। একটি কলসির মধ্যে গয়নাগুলো লুকিয়ে রেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। তারপর অপেক্ষা করতে লাগলো পরদিনের জন্য। পরদিন সকালে ঘুম থেকে উঠে কমলা তার গয়না খুঁজতে গিয়ে দেখলেন গয়নাগুলো নেই। কই গো, শুনছো? আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমার গয়নাগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। হা হা কমলা, তুমি তো তোমার জিনিস নিজেই রাখো, হয়তো কোথাও রেখে ভুলে গেছো। ভালো করে আবার খুঁজে দেখো। না গো, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। আলমারি দেখেছি, ঘর দেখেছি, রান্নাঘর পর্যন্ত দেখেছি, কোথাও নেই। না কমলা, আমি সেটা বিশ্বাস করতে পারছি না। মোহনলাল খুবই ভালো মানুষ, সে এমন কাজ করতে পারে না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু একবার তাকে জিজ্ঞেস করে দেখলে ক্ষতি কি? দিন মোহনলাল কাজে আসতেই জমিদার তাকে ডেকে বললেন, মোহন, শোন, এদিকে আয়। আমার স্ত্রী কমলা কাল থেকে তার সোনার গয়নাগুলো খুঁজে পাচ্ছে না। তুই কি কোনোভাবে সেগুলো নিয়েছিস? আমি না না বাবু, আমি গরিব মানুষ, কিন্তু চোর নই। সোনা গয়নার প্রতি আমার কোনো লোভ নেই। আপনি যখন আমার সবচেয়ে খারাপ সময়ে আমাকে কাজ দিয়েছিলেন, সেই উপকারই আমার কাছে সবচেয়ে বড়। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো মদন। শুধু কথায় কি আর চোর ধরা যায় জমিদার বাবু? কোনো চোর কি কোনোদিন নিজের মুখে বলবে হ্যাঁ আমি চুরি করেছি? একবার মোহনলালের বাড়ি তল্লাশি করলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। মদনের কথায় জমিদারের সন্দেহ আরও বেড়ে গেল। অবশেষে সবাই মিলে মোহনলালের বাড়িতে তল্লাশি করতে গেল। মোহনলালের ছোট্ট বাড়িটা তন্ন তন্ন করে খোঁজা হলো। একটি কলসি দেখতে পেল। জমিদার বাবু, এই কলসিটা একবার দেখুন। কলসির ভেতরে হাত দিতেই বেরিয়ে এলো কমলার সেই সোনার গয়না। সবাই স্তব্ধ হয়ে গেল। জমিদারের মুখ রাগে লাল হয়ে উঠল। ছি ছি মোহনলাল, তোকে আমি কতটা বিশ্বাস করেছিলাম। তোকে নিজের বাড়ির একজন সদস্যের মতো মনে করেছিলাম, আর তুই আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি। বাবু, আমি চুরি করিনি। আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি জানি না এই গয়না এখানে কিভাবে এলো। তুমি যখন চুরি করনি, তাহলে গয়নাগুলো কি নিজেরাই হেঁটে হেঁটে এখানে চলে এসেছে? চোরের আবার এত বড় গলা! আপনি আমাকে ভুল বুঝছেন মালকিন। আমি গরিব মানুষ, দুবেলা পেট ভরে ভাত পেলেই আমি খুশি। আপনার গয়নার উপর আমার কোনো লোভ নেই। আমি জানি না এগুলো এখানে কে রেখে গেছে। বাবু, আমার কথা একবার বিশ্বাস থাম, করুন। অনেক হয়েছে তোর নাটক। আজ থেকে তুই আমার বাড়িতে কাজ করবি না, আর কোনোদিন তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। দূর হয়ে যা। মোহনলাল আর কিছু বলতে পারল না। চোখের পানি লুকিয়ে মাথা নিচু করে বসে বসে কাঁদতে লাগল। মোহনলাল চলে যেতেই মদনের মুখে ফুটে উঠল চাপা হাসি। এবার বুঝলি তো জমিদারের প্রিয় পাত্র হওয়ার কি ফল? কি বলবো তোমাকে, আজ আমার ওপর চুরির অপবাদ দিয়েছে। যে মানুষটা আমাকে কাজ দিয়েছিল, সেই মানুষটাই আমাকে চোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি জানি, তুমিও জানো, কিন্তু সবাই তো সত্যিটা বুঝলো না গিন্নি। কথাটা বলতে বলতে মোহনলালের চোখ দিয়ে পানি যেন থামতেই চাইছিল না। গিন্নিও আর নিজেকে সামলাতে পারল না। স্বামী স্ত্রী দুজনেই কিছুক্ষণ নীরবে বসে রইল। পরের দিন সকালে গিন্নি ছাগলকে ঘাস দেওয়ার সময় হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। আমাদের তো দুটো ছাগল আছেই, বাড়ির পাশেই একটা বাঁশের মাচা বানাই,
মাচার উপরে ছাগল পালন করব আর নিচের পুকুরে মাছ চাষ করব, কি বলো? সত্যিই তো দারুণ একটা বুদ্ধি, কিন্তু গিন্নি এসব করতে অনেক টাকা লাগবে। আমাদের এখন সেই টাকা কোথায়? এই নাও, এগুলো বিক্রি করে যা টাকা হবে সেটা দিয়ে কয়েকটা ছাগল আর কিছু মাছের পোনা কিনে আনবে। না না, এটা আমি নিতে পারবো না। এগুলো তোমার কত প্রিয় জিনিস, তোমার শেষ স্মৃতিটুকুও আমি কেড়ে নিতে পারবো না। আমাদের সামনে এখন গয়না আগলে রাখার সময় নয় গো। এই গয়না যদি আজ আমাদের নতুন করে বাঁচার পথ দেখায়, তাহলে এটাকে কাজে লাগাতেই হবে। আজ এটা বিক্রি হবে ঠিকই, কিন্তু একদিন দেখো আমরা নিজের হাতে এর থেকেও অনেক বেশি সম্পদ তৈরি করব। তুমি শুধু হাল ছেড়ো না। গিন্নি, তুমি পাশে আছো বলেই হয়তো আমি এখনো দাঁড়িয়ে আছি। গিন্নি, যত কষ্টই হোক এবার আমরা পিছিয়ে যাব না। তাহলে আবার শুরু করো। যা হওয়ার হয়ে গেছে, ওটা ভেবে আর কোনো লাভ নেই। এবার আমাদের সামনে তাকাতে হবে। পরদিন গিন্নির গয়না বিক্রি করা হলো। সেই টাকা দিয়ে মোহনলাল কয়েকটি ছাগল এবং মাছের পোনা কিনে আনলো। বাড়ির পাশে তৈরি করলো একটি বাঁশের মাচা। মাচার উপর ছাগল পালন শুরু হলো আর নিচের পুকুরে শুরু হলো মাছ চাষ। কাজটা সহজ ছিল না। ভোরে উঠে ছাগলকে খাবার দিতে হতো, পুকুরের যত্ন নিতে হতো, মাছকে খাবার দিতে হতো। 1 বছর কেটে গেল। হ্যাঁ গো, আমরা দুজন একসঙ্গে থাকলে একদিন না একদিন ঠিক সফল হব। মোহনলালের ছাগলের সংখ্যা বাড়তে লাগল, পুকুরের মাছও ভালোভাবে বড় হতে লাগল। ধীরে ধীরে তাদের আয় বাড়তে শুরু করল। যে বাড়িতে একসময় দুমুঠো ভাত জোগাড় করাই কঠিন ছিল, সেই বাড়িতেই এখন আর অভাব নেই। গিন্নির মুখে আবার হাসি ফুটল। মোহনলালেরও মনে হল জীবন তাকে যতবারই নিচে ফেলে দিক, সে আবার উঠে দাঁড়াতে পারবে। কয়েক বছর পর মোহনলাল গ্রামের একজন সফল কৃষক ও খামারি হিসেবে পরিচিত হয়ে উঠল। এরপর সেই টাকা দিয়ে তারা নতুন বাড়ি করল এবং গিন্নিকে তার পছন্দের গয়না, শাড়ি ও প্রয়োজনীয় সব কিছু কিনে দিল। এরপর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।